স্যারের কাজ কি শেষ? স্যারের কাজ কি শেষ? হ্যাঁ, এটা তো স্যার টেস্ট করতে বলবে। ও, না না, হচ্ছে। এখান থেকে কানেকশন দিয়ে। আচ্ছা, তাহলে একটু স্যারকে জিজ্ঞাসা করেন যে এখন নিবে কিনা, মানে এই রুমে নিবে না ওখানে নিবে। ওই রুমে সম্ভবত লিখবে। ওই রুমে নিবে, তাহলে নিয়ে যাবো, না হলে ও স্যার ক্লাস কি এখানে নিবে না ওনার রুমে নিবে সেটা।
ওটা এটা এটা ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমি দুটো কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি লেপ্রোসি নিয়ে আলোচনা করব, তারপরে লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস নিয়ে আলোচনা করব। লেপ্রোসি এটার আরেক নাম হচ্ছে হানসেন্স ডিজিজ। পৃথিবীতে যে কয়টি বহু পুরানো রোগ আছে তার মধ্যে লেপ্রোসি একটা। এটাকে আমরা যদি ডিফাইন করি তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি, লেপ্রোসি ইজ এ ক্রনিক mycobacterial disease caused by Mycobacterium leprae. It affects mainly the peripheral nerves. It also affects skin, muscles, eye, bones, testes and other internal organ. কমনলি এটা পেরিফেরাল নার্ভকে এফেক্ট করে, ইনভলভ করে। তবে মানবদেহের এমন কোনো অঙ্গ নাই যেটাকে সে আক্রান্ত করতে পারে না। যে কোনো অর্গানে সে এফেক্ট করতে পারে। লেপ্রোসি নামটা গ্রিক ওয়ার্ড লেপার থেকে এসছে। লেপার মানে স্ক্যালি, স্ক্যালি মানে সাদা সাদা চলটা উঠে যাওয়া, চলটা উঠানো। এই লেপ্রোসি রোগে চলটা উঠে, এই জন্যই এই লেপার থেকে লেপ্রোসি নামটা হয়েছে। আর একটা যে হানসেন্স ডিজিজ বলা হয়, সেটা নরওয়েন একজন ফিজিশিয়ান, যে মাইক্রোবায়োলজিস্ট, যিনি 1873 সালে এই লেপ্রোসি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিটাকে আবিষ্কার করেন। সুতরাং তার নাম অনুসারে হানসেন্স ডিজিজ বলা হয়। ইন্ডিয়াতে এই রোগটা, এটা যেহেতু বহু পুরানো রোগ, এটা অনেক আগে থেকে আছে, সুতরাং এটা অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে ডাকা হয়। ইন্ডিয়াতে এটাকে কুষ্ঠ রোগ বলে, কুষ্ঠ। এবং এটা ওরা একসময় ধারণা ছিল যে এটা স্রষ্টার একটা অভিশাপ থেকে স্রষ্টার পানিশমেন্ট। কেউ কোনো খারাপ কাজ করলে তার প্রতি স্রষ্টা বিরূপ হয়ে তাকে যে শাস্তি বা পানিশমেন্ট দেয়, এটা ধারণা করা হতো যে এটা সেই শাস্তি। সুতরাং একটা সোশ্যাল স্টিগমা ছিল সে সময়। এইটা আমরা ইজিপ্টে এটার জানা গেছে 1350 খ্রিস্টপূর্বে, ইন্ডিয়াতেও ঠিক এরকম 1400 খ্রিস্টপূর্বে, এবং চীনে ডিউরিং দ্য রেইন অফ চাও ডাইনাস্টি এটা 600 খ্রিস্টপূর্ব এই রোগগুলো সম্পর্কে লিখিতভাবে জানা গেছে। কিছুটা হিস্ট্রি আমাদের বলতে হয়, সেটা হলো যে যেহেতু প্রথম থেকে অনেক আগে থেকে এই রোগটাকে মানুষ অন্য দৃষ্টিতে দেখতো, এটাকে রোগ হিসাবে না দেখে এটাকে খোদার অভিশাপ বা স্রষ্টার পানিশমেন্ট এভাবে চিন্তা করা হতো। তখন আর্লি এইজ, প্রথম যুগে যাদের এ ধরনের লেপ্রোসি রোগ হতো, তারা স্পন্টেনিয়াসলি মানে স্বপ্রণোদিত হয়ে নিজেই তারা লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যেত অথবা কোনো নির্জন গুহায় চলে যেত এবং সেখানে বাকি জীবন তারা সেখানে অতিবাহিত করত। খাবার পেলে খেত অথবা তাদেরকে খাবার অন্বেষণ নিজেদেরকে করে নিতে হতো। পরবর্তী পর্যায়ে যেটাকে আমরা বলি মিডল এজ, মধ্যযুগে কিছুটা চেঞ্জ হলো। সেখানে মানুষ তাদেরকে নির্জন জায়গায় রাখার জন্য লোকালয় থেকে বহু দূরে জঙ্গলে অথবা কোনো নির্জন লোকালয়ে, মরুভূমিতে, অথবা লোকালয় থেকে অনেক দূরে কোনো ফাঁকা জায়গায় সেখানে ছোট ছোট কটেজের মতো বানিয়ে সেই জায়গাতে তাদেরকে রেখে আসতো। সেটাকে বলা হতো লেপ্রোসোরিয়া। সেই জায়গাতে তাদেরকে রেখে আসতো মানুষ। এখন এটা পৃথিবীর সব দেশে এই রোগের প্রাদুর্ভাব ছিল, তবে এখন অনেক দেশ থেকেই এটার প্রাদুর্ভাব কমে আসছে। কিছু স্ট্যাটিস্টিক্স আমরা যদি মনে করে জানি, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র 1993 সালে একটা ডাটা ছিল, যেটা পৃথিবীর যত রোগ আছে তার 55 ভাগে ইন্ডিয়াতে, একমাত্র ইন্ডিয়াতে 55 ভাগ রোগী ছিল সারা পৃথিবীতে যত রোগী আছে তার মধ্যে। আর যদি আমরা 6টা দেশকে চিন্তা করি, বাংলাদেশ, ব্রাজিল, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং নাইজেরিয়া, তাহলে এই 6টা দেশ পৃথিবীর সমস্ত রোগের 80% রোগী হচ্ছে এই 6টা দেশে আছে আর কি, ছিল।
এইটা গ্র্যাজুয়ালি আমরা এটার থেকে পরিত্রাণ পাচ্ছি এই কারণে যে এটার প্রিভ্যালেন্সটা কমে আসছে। কারণ হলো যে ইমপ্রুভড কেস ম্যানেজমেন্ট, ভেরি লো রেট অফ রিল্যাপস। এটা রিল্যাপস খুবই কম এবং এটার কিওর রেট খুবই ভালো। অ্যাবসেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স, যে ড্রাগগুলো এই রোগের এগেনস্টে ব্যবহার করা হয় সেগুলোতে এখনো কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করেনি। আর আমরা এখন মাল্টি ড্রাগ থেরাপির ফলে ডিউরেশন অফ ট্রিটমেন্ট অনেক কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। এজেন্ট সম্পর্কে আমরা যদি বলি, এজেন্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা বোথ অ্যাসিড ফাস্ট অ্যান্ড অ্যালকোহল ফাস্ট। এটা বোথ ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার। এটা দেখা যায় ক্লাম ফর্মে অথবা বান্ডেল ফর্মে অথবা গ্লোবাই ফর্মে। এই অর্গানিজমটার একটা বিশেষ অ্যাফিনিটি আছে টুয়ার্ডস সোয়ান সেল অ্যান্ড সেল অফ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এজেন্টটা সার্ভাইভ করে ইন দ্য এনভায়রনমেন্ট ফর মোর দ্যান উইক। আর এই এজেন্টটা প্রচুর পরিমাণে পাওয়া যায় লেপ্রোম্যাটাস ফর্ম এবং অল্প পরিমাণে পাওয়া যায় বর্ডার লাইন ফর্ম। যেটা আমি যখন ক্লাসিফিকেশন পড়াবো তখন দেখা যাবে যে শেষের দুটো, যেটা সিভিয়ারিটির দিক দিয়ে শেষের দুটো, সেটা হচ্ছে বর্ডার লাইন, দেন ফাইনালি লেপ্রোম্যাটাস। তাহলে লেপ্রোম্যাটাসটাই হচ্ছে ইনফেকশাস এবং বর্ডার লাইনটাও মোটামুটি ইনফেকশাস। আমরা কিন্তু এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য, সাধারণ মানুষের মধ্যে ভীতি কমানোর জন্য এটাকে ওইভাবে প্রচার করা হয়নি যে লেপ্রোসি ছোঁয়াচে না। কারণ হলো যে ম্যাক্সিমামে যেগুলো ইনডিটারমিনেট টাইপ এবং টিউবারকুলার টাইপ, এগুলো কিন্তু ছোঁয়াচে না, এগুলো তো ছড়ায় না সহজে। আবার লেপ্রোমেটাস এবং বর্ডার লাইনের সাথে যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে, তারা দীর্ঘ 3 থেকে 5 বছর যদি ক্লোজ কন্ট্যাক্টে থাকে, তাদের মধ্যেই অ্যাবাউট 4 to 12% লেপ্রোসি হতে পারে। তাহলে কত কম এটা ছড়াতে পারে আর কি। এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার অনেকগুলো অ্যান্টিজেন আছে। মোর দ্যান 20 অ্যান্টিজেন্স ওয়ার ডিটেক্টেড ইন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আর আর্টিফিশিয়াল মিডিয়াতে এই অর্গানিজমটাকে গ্রো করা যায় না, বাট উই ক্যান গ্রো দিস অর্গানিজম ইন দ্য ফুড প্যাড অফ মাইস। মাইস এবং আর একটা অ্যানিমাল আছে আর্মাডিলো, সেটা অনেকটা মাইসের মতোই দেখতে আর কি। এই দুটোরতে আমরা এটা আর্টিফিশিয়াল কালচার করতে পারি। রিজার্ভারের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যান ইজ দ্য অনলি রিজার্ভার। There is no evidence that natural infection with Mycobacterium leprae are present in wild animals. Armadillos, mangabe monkey and chimpanzees. এগুলোতে there is now evidence। এই কয়েকটা আর্মাডিলো এবং মাইস, ম্যাঙ্গাবি মাঙ্কি এবং চিম্পাঞ্জিজের মধ্যে অ্যাটাক রেট, যেটা আমি একটু আগে বলছিলাম, যে কেউ যদি লেপ্রোমেটাস কেসের সাথে দীর্ঘ 5 বছর ক্লোজ কন্ট্যাক্টে থাকে, তাহলে তাদের মধ্যে 4.4 to 12%-এর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা অ্যাটাক রেট ইজ ভেরি ভেরি লো। সোর্স অফ ইনফেকশন, যেটা আমি একটু আগে বলছিলাম, যে লেপ্রোম্যাটাস এবং বর্ডার লাইন ফর্ম, যেটাকে আমরা বলি মাল্টিব্যাসিলারি কেসেস। আর ইনঅ্যাপারেন্ট কেস অনেক সময় এটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করতে পারে। এক কথায় আমাদেরকে বলা হচ্ছে যেটা অ্যাক্টিভ লেপ্রোসি যাদের আছে, তারাই আমরা ইনফেকশন হিসেবে কনসিডার করব। পোর্টাল অফ এক্সিট, মেন পোর্টাল অফ এক্সিট হচ্ছে যে ন্যাডাল ডিসচার্জ, যেটা ন্যাজাল মিউকোজাল ডিসচার্জ। Nose is the major port of exit. Lepromatous cases harbor millions of Lepromatous lepri, Mycobacterium lepri, in their nasal mucosa, which are discharged when they sneeze or blow the nose. এছাড়া ulcerated or broken skin of bacteriologically positive cases of leprosy, এখান থেকেও আমরা এই অর্গানিজমটা ছড়াতে পারি। ইনফেক্টিভিটির কথা বলা হলে বলতে পারি আমরা যে ইট ইজ এ হাইলি ইনফেকশাস ডিজিজ বাট অফ লো প্যাথোজেনিসিটি। Infectious cases can be converted into non-infectious by treatment with dapsone for about 9 days, 90 days of illness, and rifampicin for 21 days.
আমরা একটা লেপ্রোসি পেশেন্টকে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি, ড্যাপসম দিয়ে যদি চিকিৎসা দিতে, শুধু ড্যাপসম দিয়ে চিকিৎসা দিলে এটা অনেক সময় লেগে যাবে, 3 মাস লেগে যাবে। কিন্তু কম্বাইন্ড থেরাপি যদি আমরা শুধু রিফাম্পেশন দিয়ে দিই, তাহলে এটাতে 3 সপ্তাহ মধ্যে এটা নন ইনফেকশাস হয়ে যাবে। এই জন্য আমাদের লেপ্রোসি ট্রিটমেন্ট অলওয়েজ মাল্টি ড্রাগ থেরাপি। লোকাল অ্যাপ্লিকেশন অফ রিফাম্পেশন স্প্রে হিসাবে অথবা পাউডার হিসাবে যদি আমরা লোকালি অ্যাপ্লাই করি, তাহলে এটা ব্যাসিলাইগুলো উইদিন 8 days এটা ডিস্ট্রয় হয়ে যাবে। হোস্ট ফ্যাক্টর সম্পর্কে আমরা যদি আলাপ করি, তাহলে বলতে পারি যে চিলড্রেন আর হাইলি সাসেপ্টেবল, অল এজেস আর এফেক্টেড বাট রেয়ার ইন চিলড্রেন বিলো দ্য এজ অফ 3 years। কমন এজ গ্রুপ 10 to 20 years। তাহলে এটা কমন এজ গ্রুপ হচ্ছে 10 to 20 years, কিন্তু যে কোনো এজেই হতে পারে। অবশ্য বলা হচ্ছে যে যে সমস্ত চিলড্রেন 3 বছরের নিচে, তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা রেয়ার। সেক্স, মেলস সাফার মোর দ্যান ফিমেলস। মেল ফিমেল রেশিও ইন অ্যাডাল্ট ইজ অ্যাবাউট 2:1, মানে ডাবল। ফিমেলের তুলনায় মেলদের ডাবল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। অল রেসেস আর ইকুয়ালি সাসেপ্টেবল। ইমিউনিটি, এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। আর মাইগ্রেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা রুরাল প্রবলেম ছিল, কিন্তু যেহেতু রুরাল থেকে আরবানে পিপুল মাইগ্রেট করে বিভিন্ন কারণে, জীবিকা নির্বাহের কারণে, লেখাপড়ার কারণে, অথবা ভালোভাবে বসবাসের জন্য, মাইগ্রেশনটা অলওয়েজ ফ্রম রুরাল টু আরবান। সুতরাং আরবানেও এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এই মাইগ্রেশনের কারণে। লেপ্রোসি ব্যাসিলাই ডু নট ক্রস প্লাসেন্টা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এই সবগুলো চিন্তা করলে আমরা দেখি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি রিমেন ভায়াবল ইন ড্রাইড nasal secretion for 9 days, in moist soil at room temperature for 46 days। তাহলে দেখা যাচ্ছে যে ন্যাজাল সেক্রেশন যদি ড্রাই অবস্থাতেও থাকে, তাতেও এটা কিন্তু 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং স্যাঁতসেঁতে মাটিতে রুম টেম্পারেচারে এটা অনেক দিন বেঁচে থাকতে পারে, প্রায় 1.5 মাস, 46 days। ওভারক্রাউডিং অ্যান্ড ল্যাক অফ ভেন্টিলেশন ফেভার্স ট্রান্সমিশন, ক্লোজ কন্ট্যাক্ট ফেভার্স ট্রান্সমিশন। লেপ্রোসিকে একটা সোশ্যাল ডিজিজে বলা হয় দুটো কারণে। একটা হলো আগে মানুষ ভাবতো যে এটা খোদার অভিশাপ, খোদার পানিশমেন্ট, আল্লাহর পানিশমেন্ট, দেবতার পানিশমেন্ট। আর আরেকটা হলো যে লেপ্রোসি অ্যাডভান্স স্টেজে গেলে এটার অনেকগুলো ডিফর্মিটি ডেভেলপ করে, যেমন ন্যাজাল ডিপ্রেশন হয়ে যায়, দেখতে ভয়ঙ্কর লাগে। মুখে, নাকে, কানের লোবিউলে এটা নোডিউল ফর্ম করে, দেখতে ভয়ঙ্কর লাগে। অথবা ফিঙ্গারগুলো আঁকাবাঁকা হয়ে যায়, ক্ল হ্যান্ড, একটা থাবার মতো ক্ল হ্যান্ড হয়ে যেতে পারে, অথবা ক্ল লেগ হয়ে যেতে পারে। এসবগুলো দেখে ছোট বাচ্চারা ভয়ভীতি পেতে পারে, এবং প্রথম থেকেই এই জন্য এটা একটা সোশ্যাল স্টিগমা হিসেবে কাজ করে আর কি। মোড অফ ট্রান্সমিশন পসিবিলিটিস হচ্ছে যে ড্রপলেট ইনফেকশন, নাক ঝাড়ার সময় অথবা হাঁচি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময় নাক থেকে বেরিয়ে আসতে পারে। ডাইরেক্ট কন্ট্যাক্ট, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, অথবা কন্ট্যাক্ট উইথ সয়েল অর ফোমাইটস। আর আদার্সের মধ্যে রেয়ার যদিও। তারপরে ব্রেস্ট মিল্ক, টাটুইং নিডলস, এখন বিভিন্ন দেশে কিন্তু টাটুইং এর একটা সিস্টেম আছে। এটা যদি কন্টামিনেটেড নিডলস দিয়ে কেউ টাটুইং করে, তাহলে সেখান থেকেও এটা ইনফেকশন হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 years। কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমার মনে হয় এটাই হচ্ছে লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড। অনেকগুলো আছে যেগুলো ভ্যারিয়েবল ইনকিউবেশন পিরিয়ড, ফ্রম ফিউ ডেজ টু ফিউ ইয়ার্স। যেমন র্যাবিস, এটাকে আমরা বলি ওয়াইড রেঞ্জ অফ ইনকিউবেশন পিরিয়ড, কিন্তু লঙ্গার ইনকিউবেশন পিরিয়ড বললে এটা লেপ্রোসির কথাই বলতে হয়। এটার পিরিয়ড হচ্ছে 3 to 5 years। এই জন্য আমরা যেটা নন কমিউনিকেবল ক্ষেত্রে ব্যবহার করি লেটেন্ট পিরিয়ড, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি, কিন্তু এটা এত লম্বা সময় যেটাকে নন কমিউনিকেবল ডিজিজের মতো অনেক সময় এটাকে আমরা ল্যাটেন্ট পিরিয়ডও বলে থাকি। লেপ্রোসির বিভিন্ন রকমের বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা আছে। তার মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্ডিয়ান ক্লাসিফিকেশন, যেহেতু ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রোগী, এরা নিজস্ব একটা ক্লাসিফিকেশন দিয়েছে, মাদ্রিদ ক্লাসিফিকেশন।
ইন্ডিয়ান ক্লাসিফিকেশনটা বেসড অন ক্লিনিকোব্যাকটেরিয়াল স্ট্যাটাস। মাদ্রিদ ক্লাসিফিকেশন, it is also based on clinicobacterial status. রিডলি জপলিং ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ইমিউনোহিস্টোলজিক্যাল স্ট্যাটাস। WHO একটা ক্লাসিফিকেশন দিয়েছে অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ স্কিন স্মিয়ার পজিটিভিটি। আমরা WHO ক্লাসিফিকেশনটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ফর দ্য ট্রিটমেন্ট পারপাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছে। কোথায় কোথায় যাবেন? মাহিরের ক্লাস নিচ্ছে। হ্যাঁ, মাহির পরে যাক, ক্লাস করুন। ইন্ডিয়ান ক্লাসিফিকেশনে আমরা দেখি যে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে কম যেটা লো টু লো লেভেল অফ সিভিয়ারিটি টু সিভিয়ারিটি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি ফ্রম লো টু হাই। ইনডিটারমিনেট টাইপে 1 to 2 ভেগ হাইপোপিগমেন্টেড ম্যাকিউলস থাকবে। হাইপোপিগমেন্টেড ম্যাকিউলস বাট মার্জিন ক্যানট বি ডিফারেন্সিয়েটেড, ডিমার্কেটেড। এটা একটা ভেগ রকমের, যেটা মনে হবে যে এখানে হাইপোপিগমেন্টেশন আছে, কিন্তু এর মার্জিনটা আইডেন্টিফাই করা খুব মুশকিল হবে। এই জন্য বলা হচ্ছে 1 to 2 ভেগ হাইপোপিগমেন্টেড ম্যাকিউলস। ডেফিনাইট সেন্সরি ইম্পেয়ারমেন্ট, ওই হাইপোপিগমেন্টেড এরিয়াতে সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকবে, বাট ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ। আমরা যদি এটা টেস্ট করি তাহলে আমরা ব্যাকটেরিয়া নেগেটিভ পাবো। দেন টিউবারকুলয়েড টাইপ, এখানেও 1 to 2 হাইপোপিগমেন্টেড প্যাচ বাট ওয়েল ডিফাইন্ড। এখানে কিন্তু ক্লিয়ার কাট বোঝা যাবে তার মার্জিনটা। ইট মে বি ফ্ল্যাট অর রেজড, এটা একটু নিচু বসা মনে হতে পারে অথবা একটু উঁচু মনে হতে পারে। হাইপোপিগমেন্টেড হতে পারে অথবা ইরিথেম্যাটাস হতে পারে। কালারটা স্কিনের থেকে হালকা হয়ে যেতে পারে অথবা এটা একটু আরো বেশি হয়ে রেডেন্ট হয়ে যেতে পারে। তাহলে প্রথমটার সাথে পার্থক্যটা হলো যে প্রথমেও একটা দুটা পিগমেন্টেড থাকবে, হাইপোপিগমেন্টেড ম্যাকিউল থাকবে, কিন্তু ভেগ, যেটা মার্জিন বোঝা যাবে না। এখানে ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে এবং এটা আরো ক্লিয়ার হবে। এটা হাইপোপিগমেন্টেড হতে পারে, আবার ইরিথেমাটাস হতে পারে, ফ্ল্যাট হতে পারে অথবা রেজড হতে পারে। এখানেও সেন্সরি লস থাকবে, বাট ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ থাকবে। তাহলে প্রথম দুটোই হচ্ছে ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ। দেন বর্ডার লাইনে এই প্যাচগুলো বেশি হবে, 4 or more, ফ্ল্যাট অর রেজড, ওয়েল অর ইল ডিফাইন্ড, দুটোই থাকতে পারে, হাইপোপিগমেন্টেড অর ইরিথেম্যাটাস। স্লো সেন্সরি ইম্পেয়ারমেন্ট আর লস, এখানেও সেন্সরি ইম্পেয়ারমেন্ট হবে অথবা লস হবে। এইখানে ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভিটি থাকতে পারে। ভ্যারিয়েবল বলা হচ্ছে যে কখনো পজিটিভ পাওয়া যেতে পারে, কখনো পজিটিভ নাও পাওয়া যেতে পারে। কিন্তু এটার ডেঞ্জারাস ইয়েটা হচ্ছে যে উইদাউট ট্রিটমেন্ট ইট গ্র্যাজুয়ালি প্রগ্রেসেস টু লেপ্রোম্যাটাস ফর্ম। এটা এই মুহূর্তে যদি ট্রিটমেন্ট শুরু করা না যায় তাহলে এটা লেপ্রোম্যাটাস, মানে দ্যাট মিনস সিভিয়ার ফর্মটাতে সে কনভার্ট হয়ে যাবে। দেন ফাইনালি 4 নাম্বার যেটা সিভিয়ার ফর্ম, সেটা হচ্ছে লেপ্রোম্যাটাস ফর্ম, যেখানে লেশন হবে নিউমেরাস, অসংখ্য লেশন থাকবে, ফ্ল্যাট আর রেজড, পোরলি ডিফাইন্ড, এটাকে ডিফাইন করা মুশকিল হয়ে যাবে। অসংখ্য চতুর্দিকে, কিন্তু একটার সাথে আর একটা ডিমার্কেট করা বা তার মার্জিন ডিফাইন করা মুশকিল হয়ে যাবে। শাইনি, স্মুথ, সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, সেন্সরি লস, ব্যাকটেরিওলজিক্যালি অলওয়েজ পজিটিভ। তাহলে এইটা 4 ধরনের ক্লাসিফিকেশন গেল। সেই সাথে আর একটা স্পেশাল ক্লাসিফিকেশন 5 নাম্বার, সেটা হচ্ছে পিওর নিউরাইটিক টাইপ। এখানে কোনো স্কিন ইনভলভমেন্ট থাকবে না, কোনো স্কিন লেশন পাওয়া যাবে না, কিন্তু নার্ভের ইনভলভমেন্ট থাকবে। ইউজুয়ালি পেরিফেরাল অ্যান্ড কিউটেনাস নার্ভগুলো ইনভলভ হয়, সেটা কি হয়ে যাবে, থিকেন্ড হয়ে যাবে এবং সেটা টেন্ডার হবে। থিকেনিং অ্যান্ড টেন্ডারনেস, অর দুটোই একসাথে থাকতে পারে, অথবা থিকেনিং থাকতে পারে, টেন্ডারনেস নাও থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে। পেরিফেরাল নার্ভগুলোর মধ্যে মোস্ট কমন নার্ভ হচ্ছে আলনার নার্ভ, দেন রেডিয়াল নার্ভ অ্যান্ড মিডিয়ান নার্ভ। এখানে কোনো স্কিন লেশন থাকবে না, এখানে ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ হবে। তাহলে ইন্ডিয়ান ক্লাসিফিকেশন আমরা দেখলাম 5টা। প্রথমটা ইনডিটারমিনেট টাইপ, যেখানে 1 to 2 হাইপোপিগমেন্টেড প্যাচ থাকবে, ভেগ প্যাচ থাকবে, যেখানে মার্জিনটাকে ডিটারমিন করা যাবে না, আর সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকবে, তবে ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ থাকবে। টিউবারকুলয়েড টাইপে এখানেও 1 to 2 হাইপোপিগমেন্টেড প্যাচ থাকবে, বাট ওয়েল ডিফাইন্ড হবে, এখানে সেন্সরি লস থাকবে এবং ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ হবে। দেন বর্ডার লাইন যেটা, সেখানে 4 or more হাইপোপিগমেন্টেড প্যাচ থাকবে, এখানে বোথ
ফ্ল্যাট হতে পারে, রেজ হতে পারে, হাইপোপিগমেন্টেড হতে পারে, ইরিথেমাটাস হতে পারে, সেন্সরি লস থাকবে এবং ব্যাকটেরিওলজিক্যালি সামহাও পজিটিভ হবে। মাঝে 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 হয়তো নেগেটিভ পাওয়া যেতে পারে, মাঝে মাঝে পজিটিভ পাওয়া যাবে। বাট ইন লেপ্রোমাটাস ফর্ম এই লেশনগুলো নিউমারাস হবে, এখানে পোরলি ডিফাইন করা যাবে, সিমেট্রিক্যাল হবে, আর স্মুথ এবং শাইনি হবে, চকচক করবে, সেন্সরি লস থাকবে এবং অলওয়েজ ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ হবে। অ্যান্ড ফিফথ অনলি নিউরাইটিক টাইপ, পিওর নিউরাইটিক টাইপ, সেখানে নার্ভের ইনভলভমেন্ট হবে, যেখানে নার্ভগুলো থিকেন্ড হয়ে যাবে এবং টেন্ডার হতে পারে, বিশেষ করে পেরিফেরাল এবং কিউটেনাস নার্ভ। আমরা আলনার নার্ভকে যদি আমরা অবজার্ভ করতে যাই বা দেখতে চাই, তাহলে পেশেন্টকে হ্যান্ডটা এক্সটেন্ড করার পরে জাস্ট এলবোর পিছন দিকে যেখানে একটা নচের বা গর্তের মতো মনে হবে, এই জায়গায় এরকম একটু নাড়াচাড়া করলে, এটা মিডিয়ালি এরকম নাড়াচাড়া করলে নার্ভ যদি ঠিকান হয় তাহলে একটা মোটা নার্ভ বোঝা যাবে, এবং পেশেন্ট যদি নার্ভ টেন্ডার হয় তো পেশেন্ট পেন ফিল করবে, এবং সে পেন ফিল করলে যে তার এক্সপ্রেশন সে করবে। মাধ্যমিক ক্লাসিফিকেশন এটা অনেকটা ইন্ডিয়ান ক্লাসিফিকেশনের মতোই, শুধু দেখা যাচ্ছে এখানে 5 নাম্বারটা নাই, পিওর নিউরাইটিক টাইপটা নাই। তাছাড়া 4টা উপরে 4টা ইনডিটারমিনেট টাইপ, বর্ডার লাইন টাইপ, টিউবারকুলার টাইপ, বর্ডার লাইন টাইপ এবং লেপ্রোমাটাস টাইপ। আর রিডলি জফলিন ক্লাসিফিকেশন, এর ক্লাসিফিকেশনটা একটু আলাদা। টিউবারকুলার টাইপ, বর্ডার লাইন টিউবারকুলার টাইপ, বর্ডার লাইন টাইপ। এখানে আমাদের ওই সব জায়গায় 2টা ছিল, ইনডিটারমিনেট টাইপ আর বর্ডার লাইন টাইপ। ওরা এটাকে 3টা ভাগ করেছে, টিউবারকুলয়েড, বর্ডার লাইন টিউবারকুলয়েড আর বর্ডার লাইন, দেন বর্ডার লাইন লেপ্রোমাটাস। WHO যে ক্লাসিফিকেশন করেছে সেটা ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করার জন্য। এটা 2টো ভাগে ভাগ করেছে, পসিব্যাসিলারি, মাল্টিব্যাসিলারি। পসিব্যাসিলারি বলা হচ্ছে যদি লেশন সংখ্যা পুরো বডিতে, পুরো হোল বডি অবজার্ভ করার পরে লেশন সংখ্যা যদি 1 থেকে 5টা পাওয়া যায়, তাহলে আমরা বলবো পসিব্যাসিলারি। আর যদি লেশন সংখ্যা 5-এর অধিক হয়, তাহলে আমরা বলবো মাল্টিব্যাসিলারি। সুতরাং পসিব্যাসিলারি এর মধ্যে ইন্ডিয়ান ক্লাসিফিকেশনের 2টোই থাকছে, ইনডিটারমিনেট টাইপ থাকছে, টিউবারকুলয়েড টাইপ থাকছে। আর বর্ডার লাইন টিউবারকুলয়েড ওটা হচ্ছে রেডলি জপলিংসের, এটাও এর মধ্যে চলে আসবে। তবে যদি আমরা ব্যাকটেরিয়া ইন্ডেক্স করতে পারি ইনভেস্টিগেশন করার পরে, তাহলে ব্যাকটেরিয়াল ইন্ডেক্স অবশ্যই লেস দ্যান 2 হবে। আর মাল্টিব্যাসিলারি এখানে লেপ্রোমাটাস, বর্ডার লাইন লেপ্রোমাটাস আর বর্ডার লাইন, এটার ব্যাকটেরিয়াল ইন্ডেক্স অবশ্যই 2 অথবা মোর দ্যান 2 হবে। লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রামে আমরা ট্রিটমেন্ট পারপাসে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্সটা ব্যবহার করি। যদি ব্যাকটেরিওলজি ইন্ডেক্স করার পরে এটা 2 অথবা মোর দ্যান 2 হয়, তাহলে আমরা মাল্টিব্যাসিলারি ট্রিটমেন্ট দেবো। আর ব্যাকটেরিয়াল ইন্ডেক্স যদি লেস দ্যান 2 হয়, তাহলে আমরা পসিব্যাসিলারি ট্রিটমেন্ট দেবো, যেখানে ল্যাবরেটরির ফ্যাসিলিটিস আছে, যেখানে ব্যাকটেরিয়াল ইন্ডেক্স করা সম্ভব। আর যেখানে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস নাই, সেখানে আমরা পসিব্যাসিলারি সিঙ্গেল লেশন বলবো। গোটা বডিতে যদি একটাই লেশন পাওয়া যায় এবং তার ক্রাইটেরিয়া লেপ্রোসি ক্রাইটেরিয়া হয়, তাহলে আমরা বলবো সিঙ্গেল লেশন পসিব্যাসিলারি লেপ্রোসি। আর 2 থেকে 5টা লেশন থাকলে আমরা বলবো পসিব্যাসিলারি লেপ্রোসি। তাহলে 1 থেকে 5টা মানেই পসিব্যাসিলারি, কিন্তু যদি একটা থাকে তাহলে আমরা সিঙ্গেল লেশন পসিব্যাসিলারি বলছি, কারণ এটার ট্রিটমেন্টটা খুব সিম্পল ট্রিটমেন্ট, সিঙ্গেল ডোজ হবে। আর পসিব্যাসিলারি 2 থেকে 5 লেশন হলে আমরা পসিব্যাসিলারি যে ট্রিটমেন্ট 6 মাসের, সেই 6 মাসের ট্রিটমেন্ট দেবো। মাল্টিব্যাসিলারি ট্রিটমেন্ট তখনই দেবো যখন লেশনটা মোর দ্যান 5 হবে। তাহলে যেখানে আমাদের ব্যাকটেরিয়াল ইন্ডেক্স করা সম্ভব না, সেখানে আমরা অবজারভেশনের মাধ্যমে, এই স্কিন লেশনের কাউন্টিংয়ের মাধ্যমে আমরা কোনটা পসিব্যাসিলারি কোনটা মাল্টিব্যাসিলারি এটা ডিটারমাইন করব। তাহলে কার্ডিনাল ফিচার্স কি কি হচ্ছে আমাদের? hypopigmented patch, partial or complete loss of cutaneous sensation in the affected area, thickened nerve, presence of acid fast bacilli in the skin, or that means in the hypopigmented area, or nasal smear. এবং অ্যাডভান্স স্টেজের কি কি সাইন পাবো আমরা? নোডিউলস or lumps in the skin of face and ear, প্লান্টার আলসার, পায়ের প্লান্টার সারফেস আলসারেশন হবে এবং সেটা ভালো হবে না। লস অফ ফিঙ্গার অর টোজ,
সেন্সরি লস হয়ে গেলে তখন মানুষ বুঝতেই পারে না যে এখানে অটোমেটিক্যালি মাংসপেশিগুলো আস্তে 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 কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, অথবা কোনো ইঞ্জুরি হয়ে যদি পড়েও যায়, কোনো আঘাতপ্রাপ্ত হয়ে যদি এটা কলেও যায়, কেউ বুঝতে পারবে না যেহেতু এখানে সেন্সরি সেন্সেশন নাই। নেজাল ডিপ্রেশন, ফুট ড্রপ, ক্ল হ্যান্ড আর ক্ল টোজ অ্যান্ড আদার ডিফর্মিটিস। এখন আমরা কিছু ছবি আমরা একটু দেখতে পারি। এইখানে হাইপোপিগমেন্টেড প্যাচ, কিন্তু এখানে মার্জিনটা ক্লিয়ার কাট না। একটা বোঝা যাচ্ছে যে এখানে একটা হাইপোপিগমেন্টেশন আছে, কিন্তু কোথা থেকে কোথায় শুরু কোথায় শেষ সেটা ক্লিয়ার করা মুশকিল। এইটা একটু অ্যাডভান্স ফর্ম, এখানে আলসারেশন হয়ে গেছে, নোডুলস ফর্ম করেছে। এটা আরো অ্যাডভান্স ফর্ম, ন্যাজাল ডিপ্রেশন হয়ে গেছে। এই যে এইটা এটা দেখা যাচ্ছে যে ক্ল হ্যান্ড, ক্ল হ্যান্ড, দুই হাতে তার ক্ল হ্যান্ড, সে ভিক্ষা করছে বসে বসে। আচ্ছা, আমরা এখন ডায়াগনোসিসের জন্য আমরা ক্লিনিক্যালি যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে আমাদের ওই সমস্ত পয়েন্টগুলোর উপর নির্ভর করতে হবে। এখন এই যে হাইপোপিগমেন্টেড প্যাচ, এটাকে ডায়াগনোসিস করা খুবই টাফ যদি আমরা কেয়ারফুলি অবজার্ভ না করি। এই জন্য পেশেন্টকে যদি অবজার্ভ করতে হয় তাহলে একদম ডে লাইট, ন্যাচারাল লাইটের মতো লাইট থাকতে হবে, হয় সূর্যের আলোর মতো আলোতে করতে হবে, অথবা যদি আমরা ঘরের মধ্যে করি যেখানে পর্যাপ্ত আলো, যেখানে ডে লাইটের আলোর মতো আলোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমাদের অবজার্ভ করতে হবে এবং তার সমস্ত জামা কাপড় খুলে তার পুরো বডিটা অবজার্ভ করতে হবে, যেন কোনোভাবেই মিস না হয়। এইটাই বলা হচ্ছে থরো ইন্সপেকশন অফ দ্য বডি সারফেস ইন গুড ন্যাচারাল লাইট, palpation of the commonly involved peripheral and cutaneous nerve for the presence of thickening and or tenderness, testing of loss of sensation for heat, cold, pain and light touch in the skin. আমরা হিট, কোল্ড এগুলা তার ওই হাইপোপিগমেন্টেড প্যাচে সেন্সেশন আছে কিনা সেটা দেখার জন্য আমি একটু হিটেড কোনো জিনিস ওখানে টাচ করলে সে বুঝতে পারবে যে এখানে গরম লাগছে কিনা। যদি সেন্সেশন না থাকে তাহলে সে বুঝতে পারবে না যে সেখানে গরম আছে কিনা, পুড়ে গেলেও বুঝতে পারবে না। এখানে একটু একটু ছোট টুকরা বরফ ধরলে সে বুঝতে পারবে যে ঠান্ডা লাগছে কিনা, কিন্তু তার যার সেন্সরি লস হয়ে গেছে সে বুঝতে পারবে না। পেইন, তাহলে পেইন দেখার জন্য আমরা একটা আলপিন এটা দিয়ে যদি একটু প্রিক করি সেই জায়গায়, তাহলে যে তার যদি লস থাকে তাহলে সে বুঝতে পারবে না। এবং লাইট টাচ সেন্সেশন বোঝার জন্য আমরা সাধারণত তাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে, এইগুলো টেস্ট করার সময় তার তার জন্য কনসেন্ট্রেশন বা মনোযোগ আমাদের দিকে না আসে জন্য তাকে অন্যদিকে ঘুরিয়ে আমরা টেস্ট করে থাকি। তাহলে একটা হালকা কটন নিয়ে তার ওই জায়গায়, সে অন্যদিকে তাকিয়ে থাকবে কিন্তু কটন নিয়ে ওই জায়গায় জাস্ট স্পর্শ করার সময় বলতে হবে যে সে কিছু অনুভব করছে কিনা। যদি লাইট টাচ সেন্সেশন না থাকে তাহলে সে বুঝতে পারবে না। আর প্যারালাইসিস যদি হয়ে যায় মাসলস অফ হ্যান্ডস অ্যান্ড ফিটস, ইট মে লিডস টু ডিফর্মিটিস। এখন ওই যে আমি বলছিলাম যে আমরা ব্যাকটেরিয়াল ইন্ডেক্স করব। ব্যাকটেরিয়াল ইন্ডেক্স আমরা কিভাবে করতে পারি সেইটা, ব্যাকটেরিয়াল ইন্ডেক্স যেখানে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আছে সেখানে আমরা করব। তবে স্কিন স্মিয়ার এবং ন্যাজাল স্মিয়ার, 6টা স্কিন স্মিয়ার আমরা নেব আর একটা ন্যাজাল স্মিয়ার নেব, তাহলে মোট হলো 7টা। তাহলে 6টা স্কিন স্মিয়ার কোথা থেকে নিব? স্লিট অ্যান্ড স্ক্র্যাপ করে নিতে হবে মেথডে। স্লিট অ্যান্ড স্ক্র্যাপ মেথড মানে হাইপোপিগমেন্টেড প্যাচ যেখানে আছে সেইখানে ব্লেড দেয়া বা নাইফ দেয়া লম্বা লম্বা ইনসিশন দিতে হবে কয়েকটা, দিয়ে ওখানে এরকম একটু স্কিন ইনসিশনের এখানে টিপ অফ দ্য ব্লেড আর নাইফ দিয়ে একটু ঘষা দিলে এখানে একটা ডেব্রিজ তৈরি হবে। সেই ডেব্রিজটা নিয়ে আমরা পরীক্ষা করব। তাহলে এই 6টা কোথা থেকে নিব? আমরা 6টা নিব 2টা স্কিন লেশন, 2টা এলা অফ দ্য এয়ার লোবিউল, 2টা এয়ার লোবিউল, তাহলে 4টা, আর 2টা এলা অফ দ্য নোজ, 6টা। 6 জায়গা থেকে স্লিট অ্যান্ড স্ক্র্যাপ পদ্ধতিতে আমরা ডেব্রিজ গুলো নেব। আর একটা হলো ন্যাজাল সেক্রেশন, ন্যাজাল স্মিয়ার নেব। এই 7টা নিয়ে আমরা পরীক্ষা করব। 7টা নিয়ে পরীক্ষা করে 100টা ফিল্ড আমরা পরীক্ষা করে যদি কোনো ব্যাসিলাই না পাই তাহলে এটাকে নেগেটিভ বলবো, মাইনাস। আর 100টা ফিল্ডের মধ্যে কোনো ফিল্ডে একটা পাওয়া যাচ্ছে, কোনো ফিল্ডে পাওয়া যাচ্ছে না,
এরকম যদি হয় তাহলে এটা 1+। আর প্রতি ফিল্ডে যদি ব্যাসিলাই পাওয়া যায়, প্রতি ফিল্ডে আছে, তাহলে এটাকে আমরা বলবো 2+। আর প্রতি ফিল্ডে যদি অনেকগুলো ব্যাসিলাই পাওয়া যায়, প্রতি ফিল্ডে অনেকগুলো ব্যাসিলাই, তাহলে এটাকে বলবো 3+। এবং যদি অসংখ্য ব্যাসিলাই হয়ে যায় তখন তারা একত্রিত হয়ে একটা গ্লোবাই ফর্ম করে, একটা গোটার মতো মনে হবে, যে একটা দলার মতো মনে হবে। এরকম যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো জি। তাহলে একটা হলো মাইনাস, একটা হলো 1+, একটা হলো 2+, আর একটা 3+। এবং যদি ওইরকম অসংখ্য নিউমারাস ব্যাসিলাই একসাথে হয়ে একটা দলার মতো মনে হয় তাহলে এটা হলো জি। এখন আমরা ইন্ডেক্সিং করব কিভাবে? তাহলে আমরা রাইট এয়ার, লেফট এয়ার, ন্যাজাল স্মেয়ার, 4টা স্কিন লেশন। আমি যেটা বলছিলাম যে ন্যাজাল এলানা ন্যাজাল থেকে নিতে হবে, সেটা না হলে হবে স্কিনের যে কোনো হাইপোপিগমেন্টেড প্যাচ 4টা থেকে নিলে হবে। আর 2টা এয়ার লোবিউল থেকে, রাইট এয়ার একটা, লেফট এয়ার একটা, তাহলে 6টা থেকে নিয়ে আমরা এরকম আলাদা আলাদাভাবে দেখবো যে এখানে কোনটাতে কতটা প্লাস পাওয়া যাচ্ছে। আর তাহলে প্রতিটা দেখে দেখে সবগুলোকে যোগ করতে হবে। 7টার টোটাল যোগ করে যদি আমি দেখি যে 7টার টোটাল প্লাসগুলোর সংখ্যা দাঁড়ালো 19টা, তাহলে 19টাকে আমরা 7 দিয়ে ভাগ করব, যেহেতু 7টা জায়গা থেকে নিয়েছি। 7 দিয়ে ভাগ করার পরে যদি এটা ভাগফল 2 এর কম হয় তাহলে পসিব্যাসিলারি, তাহলে ব্যাকটেরিয়াল ইন্ডেক্স হলো <2। আর 7 দিয়ে ভাগ করার পরে যদি 2 হয়, মানে 14 অথবা তার বেশি যদি হয়, সংখ্যা প্লাসের সংখ্যা 14 অথবা তার বেশি যদি হয়, তাহলে এটা আমরা বলবো মাল্টিব্যাসিলারি। তাহলে আমরা ব্যাকটেরিয়াল ইন্ডেক্সিং এইভাবে করতে পারি। আদার টেস্টগুলোর মধ্যে আমরা করতে পারি ফুড প্যাড কালচার। ওই যে আর্মাডিলো অথবা মাইশ, এদের পায়ের নিচে যে প্যাড আছে, মানে চর্বির প্যাড আছে, সেখানে ইনজেক্ট করে দিয়ে আমরা কালচার করতে পারি। এছাড়া হিস্টামিন টেস্ট করা যায়, বায়োপসি অফ হিস্টোপ্যাথোলজি, ইমিউনোলজিক্যাল কিছু টেস্ট আমরা করতে পারি, টেস্ট ফর ডিটেক্টিং সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা লেপ্রোমিন টেস্ট বলছি আমরা। আদার কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, ফ্লোরেসেন্ট লেপ্রোসি অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, মনোক্লোনাল টেস্ট, এলাইজা টেস্ট, এ ধরনের টেস্টগুলো করা যেতে পারে। আমরা যদি হিস্টামিন টেস্ট, এটা সাধারণত হাইপার সেন্সিটিভিটি টেস্ট বলি আমরা। এটা 2 ধরনের হতে পারে, একটা আর্লি রিয়াকশন হতে পারে, একটা লেট রিয়াকশন হতে পারে। আর্লি রিয়াকশন মানে এটা আমরা 2 দিনের মাথায় এর রিয়াকশনটা পাবো এবং এটা 3 থেকে 4 দিনের মাথায় ডিজাপিয়ার হয়ে যাবে। এটা বলছি আমরা আর্লি রিয়াকশন। এটাকে বলা হয় ফার্নান্দেজ রিয়াকশন। এই রিয়াকশনের ফলে যদি ইনফ্লামেটরি রিয়াকশনটা ওই জায়গায় 10 মিলিমিটার অথবা তার চাইতে বেশি ইনডিউরেশন হয়, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ। এটা আমরা 48 ঘন্টা পরে এটা আমরা মেজার করব, কারণ 3 থেকে 4 দিন পরে এটা আবার ডিজাপিয়ার করে যাবে। যদি 10 মিলিমিটার বা তার বেশি হয় তাহলে আমরা বলবো, মিলিমিটারের বেশি হয় তাহলে আমরা বলবো পজিটিভ রিয়াকশন। আর লেট রিয়াকশন যেটা, সেটা 7 থেকে 10 দিন পরে এটা শুরু হবে এবং এটা 3 সপ্তাহে গিয়ে এটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। সেখানে ইনফ্লামেশনও হতে পারে অথবা নোডুল ফর্ম করতে পারে। তো নোডুল ফর্ম যদি করে তাহলে এটা মিলিমিটার ডায়ামিটারটা যদি মোর দ্যান 5 মিলিমিটার হয় তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ রিয়াকশন। এবং এই রিয়াকশন, লেট রিয়াকশনটার নাম হচ্ছে মিৎসুতা রিয়াকশন। তাহলে আমরা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করি যে কোথাও কোথাও শুনেছো যে এরকম রিয়াকশন করা হয়, ফার্নান্দেজ রিয়াকশন বা মিৎসুতা রিয়াকশন? তখন তোমাদের বলতে হবে যে হ্যাঁ, এটা লেপ্রোসি ডিজিজের ক্ষেত্রে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখার জন্য আমরা এটা করে থাকি, যেখানে 2 ধরনের রিয়াকশন হতে পারে, একটা আর্লি রিয়াকশন হয়, একটা লেট রিয়াকশন হয়। আর্লি রিয়াকশনটার নাম হচ্ছে ফার্নান্দেজ রিয়াকশন, লেট রিয়াকশনটার নাম হচ্ছে মিৎসুতা রিয়াকশন। কিন্তু কোনো এর জন্য এটা, এই যে লেপ্রোমিন টেস্ট ইজ নট ডায়াগনস্টিক টেস্ট, since it gives positive result in non cases and negative result in leprominous and borderline cases. সুতরাং এটা কিন্তু এটা পেশেন্টের স্ট্যাটাস দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন কন্ট্রোল প্রোগ্রাম, কন্ট্রোল প্রোগ্রাম অফ আমাদের অনেকগুলো অ্যাসপেক্টে চিন্তা করতে হবে। একটা হলো মেডিকেল মেজারমেন্ট, আমরা কি কি নিব। মেডিকেল মেজারমেন্টের আমরা
যে স্টেপগুলো নিব সেটা হচ্ছে এস্টিমেশন অফ দ্য প্রবলেম, early case detection, then multi-drug therapy, then surveillance, immunoprophylaxis and chemoprophylaxis. মেডিকেল মেজার্স সাথে আরো আসবে, সেটা যদি ডিফর্মিটিজ হয় তাহলে ডিফর্মিটিজ ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, হেলথ এডুকেশন, এন্ড এগুলোর বাইরে কিছু থাকে। আর 2 নম্বর হচ্ছে সোশ্যাল সাপোর্ট লাগবে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ইভ্যালুয়েশন। তাহলে আমরা কেস ফাইন্ডিং কিভাবে করতে পারি? আর্লি ডিটেকশন করার জন্য আমরা কন্টাক্ট সার্ভে করতে পারি, গ্রুপ সার্ভে করতে পারি, মাস সার্ভে করতে পারি। আর মাল্টি ড্রাগ থেরাপি হচ্ছে উদ্দেশ্যটা কি? মাল্টি ড্রাগ থেরাপির উদ্দেশ্য হলো যে দ্রুত ইনফেকশাস পেশেন্টকে নন ইনফেকশাসে নিয়ে আসা, ডিউরেশন অফ ট্রিটমেন্ট কমায় নিয়ে আসা এবং ইনশিওর করা যে এখনো এটাতে যেন কোনো রেজিস্ট্যান্স, ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ না করে সেগুলো চিন্তা। আমরা যে সমস্ত ব্যাকটেরিয়াল ড্রাগগুলো ইউজ করি তার মধ্যে কমন ড্রাগ যেগুলো ইউজ করি 3টা, সেটা হচ্ছে রিফাম্পিসিন, ড্যাপসন, এই 3টা ড্রাগ আমরা মাল্টি ড্রাগ থেরাপি হিসেবে ইউজ করি। যদি ক্লোফাজিমিন কোনো কারণে দেওয়া সম্ভব না হয়, যদি হাইপার সেনসিটিভ হয় বা কোনো কারণে এটা দেওয়া সম্ভব না হয়, তাহলে ক্লোফাজিমিনের পরিবর্তে আমরা আরো 2টো ড্রাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইথিওনামাইড। এখন মাল্টি ব্যাসিলারি লেপ্রোসির ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট রেজিমেন্ট কি হবে? মাল্টি ব্যাসিলারি কখন বলবো আমরা? যখন ব্যাকটেরিয়াল ইন্ডেক্স 2 অর মোর দেন 2, অথবা যদি আমাদের ব্যাকটেরিয়াল ইন্ডেক্স করা সম্ভব না হয় তাহলে যখন আমাদের হাইপোপিগমেন্টেড প্যাচের সংখ্যা মোর দেন 5, তখন আমরা মাল্টি ব্যাসিলারি লেপ্রোসির ট্রিটমেন্ট দেবো। এটার ট্রিটমেন্ট হচ্ছে ডিউরেশন হচ্ছে 12 মান্থস, 1 বছর। রিফাম্পিসিনের ডোজ হচ্ছে 600 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি আন্ডার সুপারভিশন। আমরা কিছু ড্রাগ আন্ডার সুপারভিশন দিব, মানে পেশেন্টকে 1 মাস পর পর যে সমস্ত ড্রাগগুলো দিব সেগুলো পেশেন্টকে রেজিস্ট্রেশনের নাম লিখে রাখতে হবে, তাদেরকে 1 মাস পর পর ডাকতে হবে, তাদেরকে সামনে বসিয়ে এটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তাহলে রিফাম্পিসিন আমরা কিন্তু আন্ডার সুপারভিশন দিব, সেটা হচ্ছে 600 মিলিগ্রাম ওয়ান্স এ মান্থ। ড্যাপসন 3টা ড্রাগ দিব আমি বলেছি, একটা হলো রিফাম্পিসিন শুধু মান্থলি, আর ড্যাপসন আমাদের 2টা অপশনই থাকতে হবে, একটা ডেইলি দেব, একটা সুপারভিশন ওয়ান্স এ মান্থ দেব। ড্যাপসনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম ডেইলি, এটা নিজে নিজে সে খাবে প্রতিদিন। ওই যে প্রতি মাসে একবার যখন আসবে রিফাম্পিসিন দেওয়ার সাথে তাকে এক্সট্রা 100 মিলিগ্রাম একটা ট্যাবলেট তাকে খাওয়ানো হবে, 100 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি আন্ডার সুপারভিশন। ক্লোফাজিমিনেও তাই, আমরা 600 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি আন্ডার সুপারভিশন এটা, আর 500 মিলিগ্রাম নিজে নিজে খাবে। তাহলে কি দাঁড়ালো? রিফাম্পিসিন 600 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি, ঠিক করে বলো। আমারটা 100 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি, আমারটা অনেক ছোলে মিষ্টি, 300 মিলিগ্রাম ওয়ান্স মান্থলি। এই ছানাটা ভালো হয় না, সেদিন সব এটা হচ্ছে ড্যাপসন এবং ক্লোফাজিমিন। ড্যাপসন একদম মিথ্যা, যদি একটু রোজার দিন বলা হয়েছে। ক্লোফাজিমিন আমরা দিতে না পারি। ক্লোফাজিমিন ইজ আনঅ্যাকসেপ্টেড ডিউ টু কালারেশন অফ স্কিন, এবং স্কিন ব্ল্যাক হয়ে যাবে এবং ইউরিনে অনেক ডার্ক কালার ইউরিন হবে, যেটা পেশেন্ট অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না, শরীরের রং যদি কালো হয়ে যায়। তো ক্লোফাজিমিনের বদলে আমরা তখন ইথিওনামাইড অথবা প্রোপিনামাইড, এটা ডেইলি ডোজ, এটা কিন্তু ডেইলি ডোজ দিতে হবে 250 to 350 মিলিগ্রাম। আর পসিব্যাসিলারি যেটা, তাহলে এটা কি হলো? ব্যাকটেরিয়াল ইন্ডেক্স হবে লেস দ্যান। আর যদি আমরা হাইপোপিগমেন্টেড প্যাচ হিসাবে চিন্তা করি তাহলে 1 to 5। তো 1 to 5 এর জন্য আমরা এটা ব্যবহার করব না, আমরা 2 to 5 এর জন্য এটা ব্যবহার করব। সিঙ্গেল লেশনের জন্য আমাদের আলাদা একটা সিঙ্গেল ট্রিটমেন্ট আছে, এটা ডিউরেশন হবে 6 মান্থ। ওটা ডিউরেশন দিলাম আমরা 1 বছর 12 মান্থ, আর পসিব্যাসিলের ডিউরেশন হচ্ছে 6 মান্থ। রিফাম্পিসিন এটা 600 মিলিগ্রাম ওয়ান্স মান্থ সুপারভিশন। ড্যাপসন ঠিক একই ভাবে মাল্টিব্যাসিলারের মতোই 6 মাসের জন্য শুধু 100 মিলিগ্রাম
once monthly under supervision for 6 months আর 100 মিলিগ্রাম ডেইলি সে নিজে নিজে খাবে সেটা 6 months। দিতে না বাটিতে দিতে আর যদি সিঙ্গেল লেশন হয় তাহলে তার ট্রিটমেন্টটা হচ্ছে সিঙ্গেল ডোজ 3 ড্রাগস এর কম্বিনেশন রিফাম্পিসিন 600 মিলিগ্রাম অফ্লক্সাসিন আমারটা 100 এতটুকু মিলিগ্রাম মিষ্টি কিন্তু এতটুকুই অনেক বড় হয়ে যায় ইনোসিক্লিন রসগোল্লা 100 মিলিগ্রাম এই তিনটা এতটুকুটাই সিঙ্গেল ডোজ এবং মাল্টি ড্রাগ থেরাপি হচ্ছে ইট ইজ সেফ ডিউরিং প্রেগন্যান্সি এই কথাগুলোই একটা মিষ্টিটা তো খুব ইজি বানানো ট্রিটমেন্টটা কষ্ট একটা নয় আপনাকে দেওয়া আছে আমি যেটা এতক্ষণ বললাম আর কি। অনেক সময় during the course of leprosy, immunologically mediated episodes of acute and subacute inflammation known as lepra reaction may occur. এই যে লেপ্রা এটার কারণে অনেক সময় রিঅ্যাকশন হতে পারে। লেপ্রা reaction is of two types, type 1 reaction, reversal reaction, type 2 reaction, erythroderma nodosum leprosum এটাকে বলা হচ্ছে। এই ধরনের রিঅ্যাকশন যদি থাকে তাহলে আমাদের স্টেরয়েড ব্যবহার করতে হবে। ড্রাগ অফ চয়েস হচ্ছে প্রেডনিসোলন 40 মিলিগ্রাম অনস এ ডে এইভাবে আমাদের প্রায় 1 মাস বা 1.5 মাস পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে। আগে আমরা এটা ট্যাপারিং ডোজে ব্যবহার করতাম কিন্তু এখন ট্যাপারিং ডোজ আর বলে না। তবে ওইটাই যে আমরা যেহেতু পারি না ওইটাই আমরা যদি ডিফর্মিটির কথা চিন্তা করি তাহলে যে সমস্ত লেপ্রোসি পেশেন্ট অ্যাডভান্স স্টেজে গেছে তাদের 25 to 30% cases develop deformity in hand and feet if not treated at the early stage. যদি আমরা লেপ্রোসি পেশেন্ট যেগুলো ওই যা বললাম যে বর্ডার লাইন টাইপ আছে এটা যদি আমরা ট্রিটমেন্টে না যাই তাহলে অবশ্যই সে এটা লেপ্রোম্যাটাস ফর্মে চলে যাবে। আর লেপ্রোম্যাটাস ফর্মে গেলেই এটা ট্রিটমেন্ট না হলে অবশ্যই সে ডিফর্মিটি ডেভেলপ করবে। তাহলে পেশেন্টের 25 to 30% ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। কি কি ডিফর্মিটি হতে পারে? যেমন ফেসে লস অফ আইব্রোজ এন্ড আইল্যাশেস, আইব্রো বলি যেটা আইল্যাশ দুটোই কিন্তু পড়ে যাবে, থাকবে না। কর্নিয়াল আলসারেশন হতে পারে, পারফোরেটেড নোজ, ন্যাজাল পারফোরেশন থাকতে পারে, ডিপ্রেস নোজ, নাকটা বসে যাবে, নাকের ভিতরে কার্টিলেজ নষ্ট হয়ে যাবে, মাংসপেশি খেয়ে যাবে, নাকটা বসে যাবে। নোডিউলস অন দ্য এয়ার, ইলংগেটেড লোবিউলস, নোডিউলস ফর্ম করবে এবং এয়ার লোবিউলগুলো লম্বা হয়ে যেতে পারে। অ্যাবজর্পশন অফ দ্য ডিজিট, আঙ্গুলের কোনো একটা ডিজিট নাই হয়ে যেতে পারে। হ্যান্ডস, ক্ল হ্যান্ড হতে পারে, রিচ ড্রপ হতে পারে, হাতটা পড়ে যেতে পারে, drop হতে পারে। আর কন্ট্রাকচার হয়ে যেতে পারে। ফিট প্ল্যান্টার আলসার, ফুট ড্রপ, ক্লয়িং অফ দ্য টোজ, অ্যাবজর্পশন অফ দ্য টোজ। পায়ের ক্ষেত্রেও একই রকমের প্রবলেম হতে পারে। রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টোরেশন করতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল of all treated patient to normal activity so that they may be able to resume their place in the home, society and industry. তাদেরকে নর্মাল লাইফে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে হবে, ফিজিক্যাল তো ট্রিটমেন্ট দিতেই হবে, সেই সাথে সোশ্যাল সাপোর্ট দিতে হবে। আদারওয়াইজ তারা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে এবং তাদের প্রপার ট্রিটমেন্ট হবে না, আলটিমেটলি তাদের এটা খারাপের দিকে নিয়ে যাবে। এবং যখন কোনো ডিফর্মিটি ডেভেলপ করে যায় সেইটার চিকিৎসা করতে হবে, যেমন প্লাস্টিক সার্জারি করা লাগতে পারে অথবা ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে। হেলথ এডুকেশন একটা বড় জিনিস, শুধু পেশেন্টকে মেন্টাল সাপোর্ট দিলেই হবে না, সে যেন ফ্যামিলিতে এবং সোসাইটিতে নর্মাল লাইফ লিড করতে পারে। এই জন্য সোশ্যাল জেনারেল পিপুলকেও কিন্তু হেলথ এডুকেশন দিতে কোনো আর্টস না, এটা কোনো ভয়ঙ্কর কিছু না, এটা এটা ট্রিটমেন্ট দিলে 100% কিওর হয়ে যায় এবং এটা ট্রিটমেন্ট শুরু করার পরে 21 দিনের মাথায় নন ইনফেকশাস হয়ে যায়। সুতরাং সে যদি ফ্যামিলির মধ্যে বসবাস করে অথবা কমিউনিটি চলাচল করে, বাজার ঘাটে যায়, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লেপ্রোসি সম্পর্কে যেটা আলাপ করলাম, যেটা বললাম
দেখি আমার ভাই না অত ভালো তোমাদের কাছে ওই যে হুম? ওই মাশরুম যেটা বলো ওইটা একটু হয় আমাদের মানে কোনো কাউকে রকম প্রশ্ন খাওয়া আছে যায় কিনা? তো তোমাদের মাঝখানে আমার কেউ প্রশ্ন করতে চাও কিনা? তো মানে আরেকটা দেখা যাচ্ছে তুমি খুবই কি কও? আশরাফি শোনা গেছে ক্লিয়ার? খুব ইজি মানে আমার মতো আর শুনতে পাচ্ছি তো। এমআই ক্লিয়ার? পার্সোনাল ফিজ দিতে রাখছে এই দিতে একদম হাতে হাতে ক্লিয়ার দিয়ে শোনা গেছে? একদম সাথে কন্ডিশনিং দিচ্ছে দিয়ে সেট করছে হ্যাঁ সিমি শোনা গেছে? ইয়োগার্ট দিল চিজ দিল ইয়োগার্ট চিজ দিয়ে আরেকটা লেয়ার করলো তারপরে আবার আরেকবার এটা দিল তারপরে পেস্তা বাদাম দিয়ে একদম মানে তাহলে আমি নেক্সট ফাইলের আমার এসেছি। রান্না ঘরে না ঠিক মতো বলে না একটু না বলে তারপরে তুমি বলো তো আরেকটা আমি দেখছি ম্যাঙ্গো পিউরি দিয়ে গুছাই দিচ্ছে ওইগুলো কিন্তু বলো না ওইটা দেওয়ার পরে বিস্কিট ওরিও বিস্কিট ওরা তো এত সুন্দর নেক্সট আমাদের কমিউনিকেবল ডিজিজ হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিসের মধ্যে আমরা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসটাই আলাপ করে থাকি। মিউট করতে Lymphatic filariasis covers infection with three closely related nematode worms: Wuchereria bancrofti, Brugia malai, Brugia timori. The adult worms lives in the lymphatic vessels, and their offspring, the microfilary, circulate in the peripheral blood, which are available to infect mosquito vector when they come to feed, usually at night. তাহলে অ্যাডাল্ট ওয়ার্মগুলো লিম্ফ্যাটিক ভেসেলসে থাকে, তবে তাদের বাচ্চা কাচ্চা মানে দ্যাট মিনস মাইক্রোফ্যাইলারি এগুলো পেরিফেরাল ব্লাডে আসে এবং ম্যাক্সিমাম আসে তারা অ্যাট নাইট। এটা একটা তার ভেক্টরের সাথে একটা লিঙ্ক আছে যে ভেক্টর কিন্তু কামড়ায় অ্যাট নাইট। কিউলেক্স মস্কিটো আমি এর আগে আলাপ যখন করেছিলাম এন্টোমোমোলজিতে, তখন তার বাইটিং হ্যাবিটটা হচ্ছে নকচার্নাল, রাতের বেলায় কামড়ায়। তো তার সাথে এই এজেন্টের একটা লিঙ্ক করে দেওয়া আছে যে তারা রাতের বেলায় পেরিফেরাল ব্লাডে বেরিয়ে আসে। Biological adaptation. Good. The disease manifestation range from none to acute and chronic manifestation. কিছু অ্যাসিমটোমেটিক থাকবে আর কিছু সিমটোমেটিক হবে। যেগুলো সিমটোমেটিক হবে সেগুলো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হতে পারে। অ্যাকিউট স্টেজে যেমন লিম্ফ্যাঞ্জাইটিস, লিম্ফ্যাডেনাইটিস, ক্রনিকে হয়ে গেলে এলিফ্যান্টিয়াসিস অফ জেনিটালস, লেগস অ্যান্ড আর্মস, hypersensitivity states such as tropical pulmonary eosinophilia, atypical form যেমন ফাইলেরিয়াল আর্থ্রাইটিস। এ ডিজিজ দো নট ফ্যাটাল, যদি এটা ফ্যাটাল নয় তারপরেও এই ডিজিজটা অনেক ডিফর্মিটি করে, অনেক সাফারিং করে এবং মানুষের জীবনে আর্নিংয়ের ক্ষেত্রে এটা হ্যাম্পার করে। এটা একটা গ্লোবাল প্রবলেম। এজেন্ট সম্পর্কে যদি আমরা আলাপ করি তাহলে এর চারটাই এই সাইটিসের প্যারাসাইটের চারটা ওয়ার্ম আছে, সরি 8টা ওয়ার্ম আছে, 8টা স্পেসিস আছে। 8টা স্পেসিসের মধ্যে 3টা কমন, যেটা উচেরিয়া ব্যাংকফটি, ব্রুজিয়া মালাই এবং ব্রুজিয়া টিপনি, এইটা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস করে ইন ইন্ডিয়া। তাহলে বাকি 5টা হচ্ছে আদার 5 স্পেসিস হচ্ছে অনকোসার্কা ভালভিউলাস, লোয়া লোয়া, টি পারস্ট্যান্স, টি স্টেপটোসার্কা আর ম্যানসোনেলা ওজার্ডি। দে কজ নন লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, যেটা সাবকিউটেনাস নডিউলস এবং সোয়েলিং করে, অ্যান্ড দিজ আর নট কমন ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে আমরা যে ফাইলেরিয়াসিস পাচ্ছি সেটা কমন হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস,
সেটা প্রথম 3টা স্পেসিস দিয়ে হচ্ছে, আর বাকি 5টা স্পেসিস নন লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস করে, যেটা আমাদের ইন্ডিয়াতে আনকমন। এই এজেন্টের ভেক্টর যেগুলো, যেমন উচেরিয়া ব্যাংকপটির ভেক্টর হচ্ছে কিউলেক্স মসকুইটো, ব্রুজিয়া ম্যালে এটা হচ্ছে ম্যানসোনিয়া, ব্রুজিয়া টিমোরি অ্যানোফিলিস অ্যান্ড ম্যানসোনিয়া। Microfilaria of Wucheria bancrofti and Busia mallee display a nocturnal periodicity mostly, এটা আমি একটু আগে বললাম যেটা রাতের বেলায় পেরিফেরাল ব্লাডে আসে। এদের ম্যাক্সিমাম ডেন্সিটি পাওয়া যায় 10 PM to 2 AM, রাত 10টা থেকে গভীর রাত 2টা পর্যন্ত। লাইফ সাইকেল কিভাবে হচ্ছে? মসকুইটো পিকস আপ মাইক্রোফ্যারিলিয়া ডিউরিং ব্লাড মিল। মসকুইটো যখন বাইট করছে তখন সেই সাথে মাইক্রোফ্যারিলিয়া নিয়ে নিচ্ছে। মাইক্রোফ্যারিলিয়া হ্যাজ 4 স্টেজেস ইন মসকুইটো, 4টা স্টেজ হবে মসকুইটোর ভেতরে। একটা হলো এক্সিডিং, মসকুইটো যখন এটা বাইট করে ব্লাডের সাথে তাকে নিয়ে নিল, তার স্টোমাকে যাওয়ার পরে সে খোলস থেকে বেরিয়ে আসবে, এক্সিডিং বলছি আমরা। দেন ফার্স্ট স্টেজ লার্ভাটা ইট পেনেট্রেট দ্য স্টোমাক ওয়াল ফুটা করে সে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসবে, ফার্স্ট স্টেজ লার্ভা। আর সেকেন্ড স্টেজ লার্ভা হচ্ছে এখানে ফার্স্ট মোল্ডিং হবে, এখানে এনামেলটালি ক্যালান ডেভেলপ করবে এবং কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ থাকবে। দেন থার্ড স্টেজ লার্ভা, এখানে সেকেন্ড মোল্ডিং হওয়ার পরে সে মোটাইল হয়ে যাবে এবং হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং মাইগ্রেট টু দ্য প্রোবোসিস অফ মসকুইটো, তাহলে মাইগ্রেট করে মসকুইটোর প্রোবোসিসে চলে যাবে, যে আবার আরেকজনকে কামড়ানোর সময় সে এটা আরেকজনের দেহে এটা ইনজেক্ট করে দেবে। এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ এই সময়টা মসকুইটোর ভিতরে সময় লাগবে 10 থেকে 14 দিন। সোর্স অফ ইনফেকশন, পারসনস উইথ সার্কুলেটিং মাইক্রোফ্যারিলিয়া ইন দ্য ব্লাড, নো অ্যানিমাল রিজার্ভার প্রুভড, কোনো অ্যানিমাল রিজার্ভার এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই যে মাইক্রোফ্যারিলিয়া, এটা হলো ভেক্টর মসকুইটো কিউলেক্স মসকুইটো, উচেরিয়া ব্যাংকফটি ইন ব্লাড থেকে নিয়ে এটা মাইক্রোস্কোপের নিচে দেখানো হয়েছে। ম্যান ইজ এ ন্যাচারাল হোস্ট, all age groups are equally susceptible, more male are susceptible. Social factor, it is related to urbanization, industrialization, migration of people, it relates to poverty and poor sanitation. যেখানে মসকুইটো ব্রিডিং প্লেস বেশি হবে সেটাই হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার, যেটা ডার্টি ওয়াটারে ডিম পাড়ে কিউলেক্স মসকুইটো, ড্রেন, পচা পানি, নর্দমা এসবগুলোতে থাকবে এবং ওইখানে যদি এই অর্গানিজমটা থাকে, এই ওয়ার্মটা থাকে, তাহলে পেশেন্ট যদি থাকে তাহলে সেখান থেকে মসকুইটো একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে ট্রান্সমিট করে দিতে পারবে। এখন ক্লিনিক্যাল ফিচার যদি আমরা আলোচনা করি তাহলে এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে বলতে পারি। প্রথম কথা হলো যে এটা অ্যাসিমটোমেটিক মাইক্রোফাইলেরিয়া, এখানে কোনো সিমটম থাকবে না এবং ব্লাড পেরিফেরাল ব্লাড ফিল করবে, এখানে আমরা কোনো মাইক্রোফাইলেরিয়া পাবো না, দুটোতেই কিছুই পাওয়া যাবে না। এটাকে বলা হচ্ছে অ্যাসিমটোমেটিক মাইক্রোফাইলেরিয়া। আর একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক মাইক্রোফাইলেরিয়া, আমরা কোনো ম্যানিফেস্টেশন পাবো না, কিন্তু টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে আমরা মাইক্রোফাইলেরিয়ার উপস্থিতি পাবো। আর আরেকটা হচ্ছে অ্যাকিউট ম্যানিফেস্টেশন। অ্যাকিউট ম্যানিফেস্টেশনের মধ্যে এটা ফিভার হতে পারে, যেমন ফাইলেরিয়াল ফিভার বলছি, লিম্ফ্যানজাইটিস হতে পারে, লিম্ফঅ্যাডেনাইটিস হতে পারে, লিম্ফঅ্যাডেনোমা অফ ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, এপিডিডাইমো অর্কাইটিস ইন মেল। অনেক সময় এপিডিডাইমো অর্কাইটিস এটা বাচ্চা বয়সে প্রায় হয়ে থাকে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ডিউ টু মাইক্রোফাইলেরিয়া। ক্রনিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে হাইড্রোসিল, এলিফ্যান্টিয়াসিস অ্যান্ড কাইলুরিয়া। এলিফ্যান্টিয়াসিস এটা কমনলি লেগস, আর্মস, স্ক্রোটাম, পেনিস, ভালভা এবং ব্রেস্টে হয়ে থাকে। এইটা ডেভেলপ করতে 10 to 15 ইয়ার্স লেগে যায়। ফার্স্ট অ্যাটাকের পরে এই ধরনের এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ করতে 10 থেকে 15 বছর লেগে যায়। এখন এই এলিফ্যান্টিয়াসিসটা কেন হচ্ছে? ডিউ টু ফাইব্রোসিস আর অ্যালং উইথ অবস্ট্রাকশন অফ লিম্ফ্যাটিক ভেসেলস, ইট মে কজ পার্মানেন্ট স্ট্রাকচারাল চেঞ্জ। এই যে এলিফ্যান্টিয়াসিস অফ দ্য লেগ,
elephantiasis of the leg, elephantiasis of both legs, elephantiasis of one leg, elephantiasis of hand। আর যেটা কাইলুরিয়া বলা হচ্ছে সেটা কাইল ইন ইউরিন, ইউরিনে যদি কাইল পাস করে তাহলে এটা আমরা কাইলুরিয়া বলে থাকি। অন্য ম্যানিফেস্টেশন নাই, কিন্তু ইউরিনে কাইল যাচ্ছে, কাইলুরিয়া হতে পারে। অকাল্ট ফাইলেরিয়াসিস, classical manifestation are not present, microphilia are not found in the blood, result from hypersensitivity reaction to filarial antigen derived from microfilaria, যেমন ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা হাইপারসেন্সিটিভিটি রিয়াকশনের কারণে হতে পারে। ব্লাড টেস্ট আমরা কি কি করব? থিক ফিল্ম করব, মেরমের ফিল্টার কনসেন্ট্রেশন, এটাকে ডাইইথাইল কার্বামাজিন প্রোভোকেশন টেস্ট, সংক্ষেপে যেটাকে বলে ডিক টেস্ট। কারণ দিনে সাধারণত আমাদের যদি ব্লাড নিতে হয় তাহলে তো আমাকে রাতের বেলায় নিতে হবে, রাত 10টা থেকে রাত 2টার মধ্যে। এই সময় তো পেশেন্টের ব্লাড নেওয়া সবসময় সম্ভব হয় না। এই জন্য আমরা দিনের বেলায় ব্লাড নিতে চাইলে আমরা যে ওদেরকে প্রভোগ করি, এই প্রভোগ করে কি দিয়ে আমরা যে সমস্ত ড্রাগটা ইউজ করি, ডাইইথাইল কার্বামাজিন, এইটা একটা ট্যাবলেট তাদেরকে খাওয়িয়ে দেওয়া হয় দিনের বেলায়। খাওয়ানোর পর 1 ঘন্টা পরে তারা পেরিফেরাল ব্লাড বেরিয়ে আসে, মাইক্রোফাইলেরিয়াগুলো। তখন আমরা ওখান থেকে ব্লাড নিয়ে টেস্ট করি, এটাকে বলা হয় ডিক প্রোভোকেশন টেস্ট। ক্লিনিক্যাল সার্ভে করা হয়, সেরোলজিক্যাল টেস্ট করা হয়, কিছু কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এন্টোমোলজিক্যাল সার্ভে কিছু করা হয়। এটা ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি। আমরা ডাইইথাইল কার্বামাজিন ব্যবহার করে থাকি। এটা 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে ফর 12 ডেজ। এটা আগে 21 দিন দেওয়া হতো, তারপরে এখন 12 ডেজ দেওয়া হচ্ছে। আরও রিসেন্টলি বলা হচ্ছে যে 3 দিন দিলে যে কার্যকারিতা, 12 ডেজ দিলে একই কার্যকারিতা, এরকম বলা হচ্ছে এখন। ফাইলেরিয়া কন্ট্রোল ইন দ্য কমিউনিটি, মাস থেরাপি, সিলেক্টিভ ট্রিটমেন্ট অনলি টু মাইক্রোফাইলেরিয়া পজিটিভ কেসেস। আর আরেকটা যেটা মাস প্রোগ্রাম নেওয়া যেতে পারে মাস পিপলের জন্য, সেটা হচ্ছে ডিক মেডিকেটেড সল্ট। আমরা যেমন আয়োডিন দিয়ে আয়োডাইজ সল্ট ব্যবহার করেছি, তেমনি একটা ডিক মেডিকেটেড সল্ট যে সমস্ত জায়গাতে এন্ডেমিক এরিয়া, যেগুলোতে যে সমস্ত দেশে এরকম প্রচুর মাইক্রোফাইলিয়ার পেশেন্ট আছে, এগুলোকে ঢালাওভাবে ট্রিটমেন্ট করার জন্য ডিক মেডিকেটেড সল্ট ব্যবহার করা যেতে পারে। আর ভেক্টর কন্ট্রোল করার জন্য এর আগে যেভাবে আলোচনা করেছি আমরা, ইন্টিগ্রেটেড মেজার্স নিতে হবে, কেমিক্যাল কন্ট্রোল, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল, সব মিলিয়ে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ মেজার, সব মিলিয়ে আমাদের পার্সোনাল প্রোফাইল্যাক্সিস, সব মিলিয়ে আমরা বলছি ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম। আচ্ছা, ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম ইন বাংলাদেশ, এটা একটা আমাদের দেশে একটা প্রোগ্রাম চলেছিল। এটা 2001 সালে শুরু হয়েছিল, 5 বছর করে করে তাদের চালানো হয়েছিল। সর্বশেষ বোধহয় 2010-এ সমগ্র বাংলাদেশে এই টেস্টটা চালানো হয়েছে। তার পরবর্তী পর্যায়ে যে সমস্ত জায়গায় তখন পর্যন্ত কিছু কিছু কেস পাওয়া যাচ্ছিল, সে সমস্ত জায়গায় তারও পরবর্তী পর্যায়ে আরও চালানো হয়েছে। সেটা ছিল যে ডাইইথাইল কার্বামাজিন 300 মিলিগ্রাম। নর্মালি কিন্তু ডাইইথাইল কার্বামাজিন আমরা বাজারে যেটা পাই সেটা 50 মিলিগ্রামের, কিন্তু এই প্রোগ্রামের জন্য সরকার 100 মিলিগ্রামের একটা ট্যাবলেট তৈরি করেছিল। সুতরাং 3টা ট্যাবলেট দিলে 300 মিলিগ্রাম হয়ে গেল। সেই সাথে একটা অ্যালবেন্ডাজল একটা ক্রিমের জন্য একটা ট্যাবলেট, তাহলে ওইটা 3টা ট্যাবলেট আর এটা একটা ট্যাবলেট। এটা বছরে একবার করে সবাইকে ঢালাওভাবে খাওয়ানো হয়েছিল। শুধু যারা চিলড্রেন 18 থেকে 12 বছর তাদের 200 মিলিগ্রাম, আর 12 বছরের নিচে যারা তাদেরকে 100 মিলিগ্রাম একটা ট্যাবলেট। তাহলে 12 বছরের নিচে একটা ট্যাবলেট, 12 থেকে 18 বছরের মধ্যে ছেলেদের 2টা ট্যাবলেট, এবং যারা অ্যাডাল্ট 18 বছরের ঊর্ধ্বে তাদের 3টা ট্যাবলেট। সেই সাথে সবাইকে একটা করে অ্যালবেন্ডাজল ট্যাবলেট ওয়ান্স এ ইয়ার, এভাবে অনেক দিন পর্যন্ত খাওয়ানো হয়েছে। এখন আমাদের ট্রান্সমিশন বোধহয় একটা মোটামুটি কন্ট্রোল পর্যায়ে, সব জায়গায় এটা বোধহয় এখন আর ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশে এখন যে ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সার্ভে করা হয়েছে, যেটাকে বলা হয় টাস, অ্যাজ পার WHO প্রোটোকল, এটা হচ্ছে 19টা ডিস্ট্রিক্টে মাল্টি ড্রাগ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হয়েছে। The outstanding question of Bangladesh leprosy ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের
was how to assess in 15 endemic districts that were found to have low prevalence, less than 1%, and not eligible for multi-drug application. তাহলে এখন আমাদের অনেক ডিস্ট্রিক্টই কিন্তু এখন এটা ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছে। যে সমস্ত জায়গা আছে সেগুলোকে লোকালি ম্যানেজ করা হচ্ছে এবং অচিরেই হয়তো আমাদের দেশ থেকে ভাইলেরিয়া আমরা নির্মূল করতে সক্ষম হব বলে আশা করি। তাহলে এই দুটো কমিউনিকেবল ডিজিজ বাকি ছিল, আমরা এই দুটো আলাপ করে নিলাম। নেক্সট পর্যায়ে সম্ভবত তোমাদের আগামীকালকে একটা লেকচার হতে পারে, যেটা প্রিন্সিপাল 59 ব্যাচের জন্য প্রিন্সিপাল একটা অ্যাডভাইসমূলক উনি একটা লেকচার দিতে চেয়েছেন, সেটা হতে পারে। যদি উনি নেন হবে, আর না হলে আমরা আবার শনিবারে থেকে আবার ক্লাস শুরু করব একদিন পর পর। তোমাদেরকে যথাসময়ে আবার জানিয়ে দেওয়া হবে। আজকে তোমাদের কোনো এই বিষয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা নিজেদেরটা আনমিউট করে কথা বলতে পারো। লেকচার শেষ। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে প্রশ্ন করতে পারো। সিমি আনমিউট করো। কোনো প্রশ্ন আছে কিনা? নো। আশরাফি, কোনো প্রশ্ন আছে কিনা? মাহতাব, তানভীর, নূরে জান্নাত। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করছি। তোমাদের এই হ্যান্ডআউটটা তোমাদের যেভাবে প্রতিনিয়ত দেওয়া হয় সেটা দিয়ে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।